সুপ্রিয় দর্শক, এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক লেট এডিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনায় সমসাময়িক রাজনীতি। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম, আছেন বাংলাদেশ আওয়ামী লীগের নেতা এবং সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা, সাবেক সংসদ সদস্য বীরেন্দ্র দেবনাথ শম্ভু। এছাড়াও আছেন আমার সঙ্গে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য শেখ রবিউল আলম। আপনাদের তিনজনকেই আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতে আমি শেখ রবিউল আলম, রবিউল ভাই আপনার কাছে যেতে চাই। আমরা যেটি শিরোনাম রেখেছি, বিশেষ করে রাজনীতি এখন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে। আপনি জানেন যে তৃণমূলের বিষয়ে বিএনপির কেন্দ্রীয় হাইকমান্ড বেশ হার্ড লাইনে, যারা স্বতন্ত্র প্রার্থী হয়েছিল তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এই রাজনীতি, এবারের যে নির্বাচন, এটি তো দলীয় মোড়কে হচ্ছে না, তাছাড়া স্থানীয় সরকার নির্বাচন, সেখানে আসলে নির্বাচনে অংশ নিতে বাধা কেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ প্রিয় দুই সহ-আলোচক এবং যারা যুক্ত আছেন। নির্বাচনটাই তো সংকট। এখন ধরেন দলীয় মোড়কে হোক আর যে মোড়কেই হোক, আপনি যেভাবে বর্ণনা করতে চাইলেন, কারণ নির্বাচন তো আর জনরায়ের প্রতিফলন হচ্ছে না। নির্বাচন ব্যবস্থাপনা সম্পূর্ণভাবে সরকার নিয়ন্ত্রণ করে ফেলেছে এবং সরকারি দল, বিশেষ করে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে চলে গিয়েছে। নির্বাচন কমিশন বা নির্বাচন ব্যবস্থাপনার সাথে যারা জড়িত, ধরেন ভোট গ্রহণ, ভোট গণনা, তারা তো সরকার নির্ধারিত ফলাফল প্রকাশ করতেই বাধ্য থাকে। আবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারি দল বা ক্ষমতাশীল দলের বা ধরেন আওয়ামী লীগের প্রার্থীকে উইন করানোর দায়িত্ব নিয়ে নেয়। এই রকমের অবস্থায় যখন নির্বাচন ব্যবস্থাপনা চলে যায় আর জনগণ যখন ওই ব্যবস্থাপনা দেখার পর ভোট বর্জন করে, তো সেই নির্বাচনটা তো সংকট। সেই সংকট থেকে উত্তরণের জন্য তো আমাদের আন্দোলন রয়েছে, সংগ্রাম রয়েছে। এটা আপনি জানেন, দীর্ঘদিন ধরে রয়েছে। আমরা চাই একটা গ্রহণযোগ্য নির্বাচন, সব প্রার্থী সমান সুযোগ পাবে, সব রাজনৈতিক দল সমান সুযোগ পাবে, ভোটাররা অবাধে ভোট দেবে, ভোট গণনা হবে স্বচ্ছতার ভিত্তিতে, ফলাফল প্রকাশ হবে প্রকাশ্যে স্বচ্ছতার ভিত্তিতে, জবাবদিহিতার ভিত্তিতে। সেই ব্যবস্থাপনা প্রতিষ্ঠিত করবার জন্যই তো আমাদের রাজনীতি, আন্দোলন, সংগ্রাম আছে। তার অংশ হিসেবে এই বর্জন, জাতীয় নির্বাচনও আমরা বর্জন করেছি এবং আমরা বলেছি যে একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথ সরকার তুমি রুদ্ধ করেছো, সেটা উন্মুক্ত করতে হবে। এবং সেটি দলীয় সরকারের অধীনে ভালো হয় না, প্রমাণ হয়েছে 14, 18 এবং 24-এ যে নির্বাচনে এই সরকার ক্ষমতায় আছে, সেটা একেবারে ভেঙে পড়েছে। সবাই জানে, আমাদের দেশের সবাই জানে, রাজনৈতিক দলগুলি জানে, সাংবাদিক হিসেবে আপনিও জানেন, আবার ধরেন দেশের বাইরেও এখন সেটা জেনে গিয়েছে। সেই প্রক্রিয়াটা আপনার পুনরুদ্ধারের জন্য আমাদের আন্দোলন, এবং এই আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়েছে ভোট বর্জন করে। আন্দোলন সংগ্রাম চলছে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, তার অংশ হিসাবে হচ্ছে আপনার এই নির্বাচন। আমি এক কথায় বলবো নির্বাচনটাই তো সংকট। সেই সংকটটা যখন আবার সামনে নিয়ে আসে সরকার, তার বিরুদ্ধে অবস্থান নেওয়া এবং সেটাকে ধরেন কারেকশন করতে বাধ্য করার জন্যই তো বর্জন, অথবা ভোটদানে অনীহা, অথবা ভোট প্রক্রিয়া থেকে নিজেকে বিরত রাখা, পাশাপাশি আন্দোলন সংগ্রাম সবকিছু। যেটি জাতীয় নির্বাচন নিয়ে যে অভিযোগ অনুযোগ আপনাদের, তার কতটা প্রতিফলন স্থানীয় সরকার নির্বাচনে আছে? কারণ এর আগে দেখা গেছে যে স্থানীয় সরকার নির্বাচনে আপনাদের অনেক প্রার্থী জয়লাভ করেছে। ভোট হলে তো আমাদের সব প্রার্থী জয়লাভ করে। জাতীয় নির্বাচনটা যদি ভোট হয়, তো আমরাই তো গ্রহণযোগ্য সরকার হই, তাই না? তো সেই পথ তো রুদ্ধ। ভোট হলে তো আমি এখনও বলছি আপনাকে, বাংলাদেশের মানুষ আওয়ামী লীগকে বর্জন করেছে। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে তার জনমত একেবারে তলানিতে, এবং তার যে গর্বের জায়গাগুলি ছিল একটা রাজনৈতিক দলের, সেগুলো এখন বিতর্কিত। যে কোনো মূল্যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে চাইছে, তো সেটা তো একটা রাজনৈতিক দলের ভীষণ হতে পারে না। রাজনৈতিক দল হিসাবে তার গর্বের জায়গা হচ্ছে সে জনরায়ের উপর আস্থা রাখবে, জনরায়ের পক্ষে গেলে ক্ষমতায় থাকবে, বিপক্ষে গেলে ক্ষমতার বাইরে যাবে। যারা ক্ষমতার বাইরে যাওয়ারই মানসিকতা রাখে না অথবা ভীতি কাজ করে, সেটা তো রাজনৈতিক দল হিসেবে ফাংশন করে না। সেই জন্য তারা নিয়ন্ত্রিত নির্বাচন করতে চায়, এবং উপজেলা নির্বাচনও আপনি দেখবেন তারই অংশ। ইতিমধ্যে আপনি দেখছেন যে সরকার বলছে যে মন্ত্রী, এমপি, ক্ষমতাসীন যারা আছেন, দলের হাইকমান্ডের সাথে যারা যুক্ত আছে, তাদের আত্মীয় স্বজন নির্বাচনে অংশ নিতে পারবে না। কেন নির্বাচনে অংশ নিতে পারবে না? গণতান্ত্রিক ব্যবস্থা তো সবার জন্য উন্মুক্ত। আপনি রহিত করার কে? আপনি নির্দিষ্ট করে দেওয়ার কে? আপনি সমস্যাটা যেখানে, সেখানে আপনার মনোযোগ নাই। নির্বাচন ব্যবস্থাপনা যদি স্বচ্ছ, গ্রহণযোগ্য, নিরপেক্ষ থাকে, তাহলে মন্ত্রীর আত্মীয় হলে সমস্যা আছে? কোনো সমস্যা নেই তো, কারণ তার জবাবদিহিতা আছে, প্রশাসন সেটা নিয়ন্ত্রণ করবে, জনগণ অবাধে ভোট দেবে। কিন্তু দেখেন নির্বাচন ব্যবস্থাপনাটা কতটা ভেঙে পড়েছে এবং কতটা ক্ষমতাসীনদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে, যার জন্য তাদেরকে নির্বাচন থেকে বিরত থাকতে বলা লাগছে।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সরকার এবং নির্বাচন ব্যবস্থাপনার সাথে যারা জড়িত তারা নির্বাচনকে স্বচ্ছ গ্রহণযোগ্য করতে পারছে না। এটাও কিন্তু নির্বাচন ব্যবস্থাপনা স্বচ্ছ গ্রহণ করা যাচ্ছে না তার একটা নগ্ন বহিঃপ্রকাশ কিন্তু এই সিদ্ধান্ত। বা যে কথাটা আপনারা বলে আসছেন দীর্ঘ সময়ে, বলে না যে কথাটি প্রমাণিত, যে কথাটি প্রতিষ্ঠিত, যে প্রক্রিয়ায় সরকার ক্ষমতায় আছে, সেটা আমি আবারও বলছি নির্বাচনের নামে প্রহসন। সেটা হচ্ছে শুধুমাত্র তফসিল ঘোষণা করে দেওয়া এবং গেজেটের নাম প্রকাশ করে মেম্বার অফ পার্লামেন্ট করা। আমার পাশে 2 জন মেম্বার অফ পার্লামেন্ট বিগত সংসদের ছিল, নিশ্চয়ই সরকারের আস্থাভাজন এর ঘাটতি ছিল বিদায় মেম্বার অফ পার্লামেন্ট হতে পারেনি। 2 জনই বর্ষিয়ান পার্লামেন্ট, বর্ষিয়ান রাজনীতিবিদ। তার কারণটা কি? কারণটা হচ্ছে সরকার যে চাচ্ছে সে এমপি হচ্ছে, যে চাচ্ছে না তাকে এমপির বাইরে যেতে কৌশলের কাছে হেরে গেছেন থাকার তারা। পরও। আর আমরা তো এমনি নির্বাচনে আপনার যে প্রক্রিয়ার বাইরে আন্দোলন সংগ্রামে ব্রত আছে। শেখ রবিউল আলম, আমি আপনার কাছে আবার আসবো। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু দাদা, যেটি নিয়ে আলোচনা করছিলাম, শেখ রবিউল আলম বললেন যে সংকটটা নির্বাচনই তো একটা সংকট। আপনার কি মনে হয়? না, ওনরা তো একই মানে তোতা পাখির মতো, যেটা ট্রেনিং দিয়ে দেয় ওখান থেকে, এই লাইনের বাইরে যাইবে না, তার বাইরে কিন্তু শেখ সাহেবরা যায় না। তাদের কথা হয়েছে যে তারাই এখন একটা এমন একটা অবস্থা, অন্য কোনো দলই নাই, রাজনীতি না একমাত্র বিএনপি ছাড়া, ভাবটা এমন। অথচ বিএনপির মতো একটা করাপ্ট দল, যাদের জন্ম থেকেই তাদের অপরাধী যারা, আজকে তারা বড় বড় কথা বলছে, গণতন্ত্রের জন্য কান্নাকাটি করে, এমন একটা ভাব যেন বিএনপি মানে এই দেশের সব কিছু। কিন্তু আসলে তারা তো নির্বাচন আসে না আজ পর্যন্ত। আপনি দেখেন এখন বলে কি যে আওয়ামী লীগ নৌকা দিতে সাহস পায় না। আরে নৌকা তো আমরা দেই নাই তো বিএনপির জন্য, নৌকা দিলে তো তারা আসবে না নির্বাচনে, যার জন্য আমরা নৌকাটা দেয় নাই যে সবাই আসুক, প্রত্যেকে নির্বাচনে অংশগ্রহণ করুক। রবিউল আলম সাহেব যেটা বলছে ফিলোসফিটার সাথে আমি একমত, যে নির্বাচনী ব্যবস্থা, নিরপেক্ষতা এবং মানুষের যে অংশগ্রহণমূলক, এইটার ব্যাপারে তো কোনো দ্বিমত নাই। আপনারা তো আসেন না, আপনার নির্বাচনে আসেন না কেন, এই জবাবটা দিতে হবে। এই নির্বাচনে কেন আসেন না এইটা বলে বাকি কথাগুলো আপনি বলতে পারেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু কেন আসেন না সেটা তো বলেন না। আসে নাই যে এইগুলো নাই, আপনি যেটা বললেন যে অংশগ্রহণমূলক হয় না, স্বচ্ছতা নেই, জবাবদিহিতা আর ভোট দেবে জনগণ, আপনারা আসেন না কেন? এবং এই যে উপজেলা প্রথম কিন্তু আপনি দেখেন যে কীরকম কনফিউজিং। তারা কিন্তু প্রথম নির্বাচন ঘোষণা করার পর বড় একটা আপত্তি দিল, মার্কা দেয় নাই কেন, এরকম কয়েকদিন চলছে, মার্কাটা গেল কই। তারপরে তারা সিদ্ধান্ত নিল যে আমরা নির্বাচনে যাব, কিন্তু দলীয়ভাবে না, কেউ যদি যায় আমাদের কোনো আপত্তি নেই। মানে মানুষগুলো কিন্তু মাঠে নামাই দিছে, প্রায় শতাধিক প্রার্থী কিন্তু বিএনপির মাঠে আছে। এখন তাদেরকে তারা বলতেছে তোমরা ইলেকশন করতে পারবে না। হয় কেন পারবে না? তারা জনগণের কাছে যদি জনপ্রিয় হয়, ভোট ফেয়ার হবে, এটা নিশ্চয়তা পাই, তো তারা কাছে মার্কা নাই। এখানে ওনাদের তো আপত্তিটা কি? ওনারা চাচ্ছে এই দেশটাই না থাকুক, গণতন্ত্র ভালো, ওনারা দেশটাই চায় না। দেশ যদি চাইতো, দেশকে যদি ভালোবাসতো আর মানুষের অধিকারের প্রতি সম্মান থাকতো, তাহলে নিশ্চয় তারা নির্বাচন আসবে। কিন্তু গণতান্ত্রিক দল বলবে নির্বাচন আসবে না, এইটা তো একটা মানে জনগণের সাথে প্রতারণা করার সামিল এই জিনিসটা। এটা হয় না। কোনো রাজনৈতিক দল যারা দেশকে ভালোবাসে তারা নির্বাচন থেকে কখনোই দূরে থাকে না। আজকে যেমন বলতেছে সব ওনাদের নির্বাচন আসাই তো উচিত ছিল। 28 তারিখে জনগণ আওয়ামী লীগকে বর্জন করছে, যেটি এটা আওয়ামী লীগের বর্জন করে, জনগণ বর্জন প্রমাণ করুক যে আওয়ামী লীগকে বর্জন করছে। ওনারা আইসে প্রমাণ করুক যে আওয়ামী লীগের বর্জন করছে। ওনারা আসবে না আওয়ামী লীগের বর্জন করছে। আরে এগো হয়েছে কি শোনেন, এখন এই যে বিএনপি তো প্রায় 20 বছরে পড়ছে। তা আমি একটা ইতিহাস থেকে একটা গল্প বলি। মার্কো পোলোর নাম তো নিশ্চয়ই শুনছেন, ইটালির। উনি কিন্তু মাঝামাঝি ধরেন 20-22 বছরে উনি আইসে আপনার চীনে আসছিল, এই ইসের সময় আপনার এক যে চেঙ্গিস খান গ্রুপের ওদের সাথে এখানে আসছে। কিন্তু সে 24-25 বছর পরে যখন ইটালিতে গেছে কেউ তাকে চেনে না। আজকে এই 5 বছর গেলে তো বিএনপিটা কেউ চিনবেই না। এই রবিউল আলম সাহেব যে শেখ রবিউল আলম, বিএনপিতে একমাত্র শেখ, তাকে তো চিনবে না, তো যেখানে কেউ চিনবে না তাকে। আপনি রাজনীতি করলে আপনাকে তো আসতে হবে। আর উপজেলা নির্বাচনটা এটা আমাদের সাংবিধানিক বিধিবিধান, লোকাল ইলেকশন করতে হবে। 59-এ তো আমাদের অঙ্গীকারবদ্ধ আমরা, যে আমরা লোকাল গভর্নমেন্ট ঠিকভাবে থাকবো এবং প্রত্যেকটা ইউনিট আলাদা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট হিসেবে বিবেচিত হবে। আর্টিকেল 59 জানেন ওটা। কিন্তু এই নির্বাচনে আসবে না, এখন এইটা খেলাচ্ছে, নির্বাচনে যাব না আমরা, নির্বাচন তা আপনি না আসবে তো কিছুতে আসে না। নির্বাচন জনগণ ঠিকই করবে এবং আওয়ামী লীগ ঠিকই নির্বাচন করে চলে আসবে, যে জিতে আমরা সেটাই গ্রহণ করব। তাতে বিএনপির যদি ওনাদের শতাধিক লোক
এখন যাদেরকে চাপ সৃষ্টি করতেছে, এরাও যদি যেতে আমরা হ্যাপি, কোনো অসুবিধা নেই, আসবে সবাই, দেশকে যারা ভালোবাসে সবাই মিলেমিশে আমরা কাজ করবো। আর কতগুলো কথা এগুলা এগুলো তাদের শেখানো কথা, ওগুলা এসব কথা বলা ঠিক না। আওয়ামী লীগের কিচ্ছু নাই, আওয়ামী লীগ শূন্য, এই কথাগুলো মানে বলতেছে আর কি, বলতে বলতে একটা যদি কিছুটা হয় লাভ, কোনো লাভ নেই। আওয়ামী লীগ একটা গণতান্ত্রিক দল এবং তারা একটা যথাযথ নির্বাচনের মাধ্যমে দেশে পার্লামেন্ট গঠন করছে, সরকার গঠন করছে। আপনারা আসেন নাই, আপনারা ডাস্টবিনে চলে যাবেন, আপনাদের ডাস্টবিন কেউ ফিরাতে পারবে না। ওই যে বললাম, ওই যে 25 বছর পর কেউ চিনবে না কে খালেদা জিয়া, কে তারেক রহমান, কে শেখ রবিউল আলম, কাউকে চিনবে না তো। কারণ আপনি গণতন্ত্র যখন বিশ্বাস করেন, আপনাকে জনগণের সঙ্গেই থাকতে হবে। আপনি গভর্নমেন্টে এবার নির্বাচন আইসা যদি আজকে এই কথাগুলো বলতেন যে আমাদের ভোট দিতে দেয় নাই, আমাদের লেভেল প্লেইং ফিল্ড ছিল না, নির্বাচন কমিশন অন্যায় করছে, এই কথাগুলো তো এখন আর কেউ বিশ্বাস করবে না। আপনাদের কথাগুলো এগুলা মিথ্যা হিসেবে বিবেচিত হবে এবং এগুলো জনগণ তারা আমলে নেবে না এই কথাগুলো। জি, ধীরেন্দ্রনাথ শম্ভু, আমি আপনার কাছে আবার আসবো। ফখরুল ইমাম, যেটি ধীরেন্দ্রনাথ শম্ভু বলছিলেন, বিশেষ করে উপজেলা বিষয়টি জাতীয় পার্টির একটি বলা যায় যে একটি কর্মসূচি, যে যারা আপনার নেতা যেটি হোসেন মোহাম্মদ এরশাদী এটি এস্টাবলিশড করেছিলেন, সেই উপজেলা নির্বাচন নিয়ে জাতীয় পার্টি যতটা সরব থাকার কথা ততটা কিন্তু নেই। আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। আমার সাথে দুজন বিজ্ঞ আলোচক আছেন, তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। উপজেলা উপজেলাটা কিন্তু জাতীয় পার্টির একটা ইমোশনাল জায়গা। এটা কিন্তু ব্যাপারটা হলো যে জাতীয় পার্টি বিগত নির্বাচনে জাতীয় পার্টির অনেক ধস নেমেছে এবং উপজেলা নির্বাচন দেখেন 7ই জানুয়ারি হয়েছে সংসদ নির্বাচন, আর আজকে 21 তারিখে, মের 21 তারিখ থেকে আরম্ভ হচ্ছে। 8ই মে থেকে আরম্ভ হচ্ছে, বিভিন্ন সময় এটা হবে। 8ই মে না, প্রথমটা হলে 21শে মে। 8ই মে, তাই নাকি? 8ই মে, আচ্ছা যাই হোক, হতে পারে। তো এই যে টাইমটা, সময়টা, এই সময়ের মধ্যে জাতীয় পার্টি তার ক্যান্ডিডেটকে খুঁজে বের করে দেওয়াটা একটা মুশকিল, আসলেও মুশকিল। তারপরেও আপনি দেখেন জাতীয় পার্টির বিভাজন হয়েছে, অনেকগুলো বিভাজন হয়েছে, 3-4টা আগেও ছিল, 2-3টা, তারপর রিসেন্টলি একটা বিভাজন হয়েছে। বিভিন্ন কারণে জাতীয় পার্টি, যদিও এটা অ্যাটাচড খুব উপজেলার সঙ্গে, তবুও জাতীয় পার্টি চেষ্টা করছে, কিন্তু আমাদের ক্যান্ডিডেটরা ওইভাবে এখনো আগায় আসে নাই মনে হয় আমার কাছে। ক্যান্ডিডেট দেওয়ার মতো অবস্থায় জাতীয় পার্টি আছে কিনা সেটাও একটি বিষয়। না, ক্যান্ডিডেট দেওয়ার মতো হয়তো জাতীয় পার্টি আছে, কিন্তু বিশ্বস্ততা হারিয়ে ফেলেছে গত ইলেকশনের পরে। এটা আর এখন আর আস্থার সংকটে পড়েছে। যেটি শেখ রবিউল আলম বলেন যে নির্বাচনটাই তো একটি সংকট, সেখানে আস্থা অনাস্থার বিষয়টা পরে আসে। না, নির্বাচনটা এটা আমি অন্যভাবে দেখি। এখন কথা হলো যে আমরা রাজনীতি করি, সারা বিশ্বে আপনি গণতান্ত্রিক দেশ আছে অনেক, প্রায় 173টা দেশ আছে আপনার ইউনাইটেড নেশনসে, তার মধ্যে 120টাতেই বোধহয় এরকম গণতন্ত্রের চর্চা হয়, বিভিন্ন টাইপের গণতন্ত্র। কিন্তু আমরা যে গণতন্ত্রে এখানে আইসে টেবিলে কথা বলি, এরকম আইডল গণতন্ত্র কোনো দেশই হয় না। আপনি ভারতে দেখেন কি হচ্ছে, আপনার মুখ্যমন্ত্রীকে অ্যারেস্ট করে ফেলতেছে। আমেরিকাতে দেখেন, আপনাকে ডোনাল্ড ট্রাম্পকে না আসতে দেওয়ার জন্য কেসের পর কেস হচ্ছে, বাইরে থেকে ইন্টারফেয়ারেন্স হচ্ছে। এখন যে দেশে যে গণতন্ত্র আমরা চর্চা করি, সেটার বাইরে তো আর আপনি যেতে পারবেন না। সেটার ভিতর থেকে আমাদের সবসময় আমরা বলতে চেষ্টা করি যে বাই প্র্যাকটিস গণতন্ত্রকে আপনার উন্নত শিখরে নিয়ে যেতে হবে। আপনি যে বর্জন করেন, বর্জনে তো কোনো অর্জন হবে না, বর্জন করে তো কোনো লাভ নাই, কারণ আপনি কমিটেড পিপলসের কাছে। আমরা দেখেছি গত 2-3 বছরে বিএনপি ডিভিশনাল মিটিং করেছে, অনেক বড় বড় মিটিং হয়েছে, 28 অক্টোবর বিরাট মিটিং করেছে, তারপরে হঠাৎ নীরব। এই যে নীরবতা, এই নীরবতা কি জনগণ তো নীরব না। তারা যদি বলতো জনগণ আমাদের পাশে আছে, তো জনগণ তো নীরব হয়ে যায় নাই। 28 তারিখে লক্ষ লক্ষ জনগণ ছিল, কোথায় গেল তারা? তো সুতরাং আপনি যদি লিডারশিপ ক্রাইসিসে থাকেন, তাহলে এই জিনিসটা এরকম হয়। আপনি নিজেই সিদ্ধান্ত নিতে পারলেন না এই নির্বাচনে। আর আমাদের দল তো অনেক ছোট দল, আমরা নির্বাচনটাকে আন্দোলন হিসাবে বরাবরই নিয়েছি। সেই 91-এ আমাদের হোসেন মোহাম্মদ এরশাদ ক্ষমতা ছেড়ে দেওয়ার পরে আমরা নির্বাচন ছাড়া যেরকমই হোক, আমরা প্রথমেই পেয়েছি 35টা, তারপরে আমরা আওয়ামী লীগের সঙ্গে জোট করেছি, মহাজোট করেছি। এর কারণটা কি?
কারণটা হলো নির্বাচনে থাকা, জনগণের পাশে থাকা এবং নির্বাচনকে ভালো মুখে নেওয়া। আমাদের জন্য এবার আমাদের ইয়েতে আপনি জানেন যে প্রত্যেকে নির্বাচন ইশতেহার থাকে। 1 নম্বর কিন্তু আমাদের ছিল প্রাদেশিক সরকার। এটা আমরা অ্যাডভোকেসি করেছি, প্রাদেশিক সরকার হওয়া দরকার, নির্বাচন পদ্ধতি চেঞ্জ করা দরকার। কিন্তু বিএনপি তো একবারও বলে নাই। ওনারা যে নির্বাচন চাচ্ছে সেটা চাওয়ার জন্য নির্বাচন পদ্ধতি চেঞ্জ করলেই তো হয়ে যায়। এটা পৃথিবীতে বহু নির্বাচন পদ্ধতি আছে যেখানে ওনারা যেটা চাচ্ছে সেটা যদি চেঞ্জ করে যায় নির্বাচন পদ্ধতি, তো সুন্দর নির্বাচন হবে, অনেক ভালো নির্বাচন হবে। বিএনপি তো সেই পথে হাঁটতেছে না। বিএনপি এই পথে হাঁটতেছে যে নির্বাচন আসলে বিএনপি ক্ষমতায় যাবে তার দিকে তাকিয়ে আছে তারা। তো সেটা তো আর কোনো রাজনৈতিক কোনো মানে আমি জানি না, ওনাদের আদর্শ নিয়ে ওনারা হয়তো থাকবে। কিন্তু আমরা যেটা কথা হলো যে দেশে যে পরিস্থিতি হোক, নির্বাচন যখন সরকার দিবে নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। নির্বাচন যদি সুষ্ঠু না হয় সেটার জন্য আন্দোলন হবে। এটা হতেই থাকবে, এটা হতেই থাকবে। কোনো এক সময় যদি বাংলাদেশের জনগণের ভাগ্য ভালো থাকে তাহলে একটা ভালো নির্বাচন তারা করতে পারবে। এর জন্যে বর্জন কিন্তু বর্জনে অর্জন হবে না। বর্জনে অর্জন। ফখরুল ম্যাম, আমরা একটা বিরতি নিতে চাই, বিরতির পরে আবার আসবো। বিএনপির এই বর্জনে আসলে রাজনীতির সংকট কি আরও বেশি বাড়াচ্ছে কিনা? না, বিএনপি তার রাজনৈতিক স্ট্যান্ডে আছে, তার কমিটমেন্ট হচ্ছে জনস্বার্থ, জনগণের ভোটাধিকার, গণতন্ত্র। সেই জায়গায় তো বিএনপির অবস্থান স্পষ্ট এবং বিএনপি শত প্রতিকূলতার মধ্য দিয়ে, দমন নিধনের মধ্য দিয়েই তো সেই লক্ষ্যে অবিচল। আচ্ছা, বর্জনে তো অর্জন হয় না, ওনাদের অংশগ্রহণে অর্জনটাকে একটু বলুক তো জাতীয় পার্টি। ওনারা তো অংশগ্রহণ করে অর্জন করতে চেয়েছেন, অর্জনটা কি? নিধন অর্জনটা কি? জাতীয় পার্টির বর্তমান বিরোধী দলীয় নেতা তিনি বলছেন জাতীয় পার্টি একটা গৃহপালিত দলে পরিণত হয়েছে। এটাই তো অর্জন ওনাদের অংশগ্রহণের। ফখরুল ভাই খুব বিজ্ঞ লোক, কিন্তু আমি খুব পছন্দ করি তাকে। তিনি বলে ফেললেন যে নির্বাচনে অংশ নিতে থাকবো, যখন দেখবো সুষ্ঠু হচ্ছে না তখন আন্দোলন করব। তো 14 থেকে সুষ্ঠু হয়েছে, 18-তে আমরা ছিলাম, সুষ্ঠু হয়েছে, 24-এ সুষ্ঠু হলো। আপনাদের তো বেশ জনপ্রিয়তা জাতীয় পার্টির, একটা অঞ্চলেই তো 35টা সিট আছে, 11টাই তো ধরাই দিয়েছে, সুষ্ঠু হলো। আওয়াজ তুলবেন না, কারণ আপনার চেয়ারম্যানই বলছেন গৃহপালিত হয়ে গেছি আমরা, তিনি নিজে বলছেন লাজ লজ্জা দেখে। তো একটা পার্টির স্ট্যান্ড যখন এই হয়, সে যে দলই হোক না, তার কাছ থেকে তো আর আমাদের বর্জন করতে হবে না, অর্জন করতে হবে নাকি অংশ নিতে হবে সেই পরামর্শের প্রয়োজন হয় না। বিএনপি জাতীয়তাবাদী দল, সবার আগে দেশ মানুষের স্বার্থে রাজনীতি করছে, ভাগাভাগি রাজনীতি আমরা করছি না, ক্ষমতায় যাওয়ার জন্য আতাত আমরা করছি না, পার্টিকে টিকে রাখার জন্য আত্মসমর্পণ করছি না, শত প্রতিকূলতার মতে জীবন দিচ্ছি, নিধনের শিকার হচ্ছে নেতাকর্মীরা, গ্রেপ্তার হচ্ছে, সাজা হচ্ছে, অবিচল রয়েছে লক্ষ্যে। এটা হলো জাতীয়তাবাদী দল। আচ্ছা দাদা ভালোই, আমি তাকে পছন্দ করি, একটা বিজ্ঞ পার্লামেন্টেশন। উনি কিন্তু একটা জায়গায় আমার মনে হয় একটু গলেই ফেলেছে। আমরা কিন্তু নির্বাচনে এই উপজেলায় কখনোই থাকতে চাইনি। উনি বললেন যে প্রতীক হলে থাকবো, না হলে থাকবো না, আমরা কিন্তু তা বলিনি দাদা। আমরা গত জাতীয় নির্বাচন, যেটা দ্বাদশ সংসদ নির্বাচন হলো, তার আগের থেকে ভোট বর্জন করেছে। উপনির্বাচনগুলিতে আমরা ছিলাম, 2018 জাতীয় নির্বাচনে ছিলাম, তারপরে বেশ কিছু স্থানীয় সরকার নির্বাচনে ছিলাম। দেখা গেল যে কোনো নির্বাচন ব্যবস্থাপনায় জনগণ ভোট দিতে পারছে না। আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য এবং নৌকা মার্কা মানেই উইন, ভোটের প্রয়োজন হচ্ছে না। তখন আমরা নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি যে এই সরকারের অধীনে নির্বাচনে আমরা যাব না। সেখান থেকে আমাদের অবস্থান স্পষ্ট। এখন আপনি প্রতীক দিলেও আমরা বর্জন করেছি, প্রতীক না দিলেও আমরা বর্জন করেছি। শোনেন, হ্যাঁ আপনাদের এখনই ভুলে গেছে, আমাদের তো আগামীতে ভুলে যেতে পারে। মানুষ তো সর্বময়, সংবিধানে আমাদের হচ্ছে কি সবার ঊর্ধ্বে, তারা ভুলতেও পারে, গ্রহণও করতে পারে। কিন্তু আপনারা এই 15 বছর ক্ষমতায় থাকার পরও আপনাদের ভুলে গেছে। আপনাদের এই ক্যাবিনেটের 10 জন মন্ত্রীর নাম বাংলাদেশের কেউ কোনো মানুষ বলতে পারবে না। এবং আমার ধারণা হচ্ছে যে 15 জন হলে আপনিও বলতে পারবেন না, আমার ধারণা, এবং আমি সঠিক বলছি। ঠিক না? আচ্ছা না, আমি বলছি বলতে পারবেন না আমার মনে হয়। তারপর আপনার মেম্বার অফ পার্লামেন্ট যাদের, এদিকেও চেনেও না। আপনাদের এখনই মানুষ ভুলে গিয়েছে, আর আমাদের ভবিষ্যতে বলবে। দেখা যাক, আপনারাও আছেন, আমরাও আছি, রাজনীতি করি, মানুষ কাদের স্মরণ করে, দেখা যাক। এই যে বললেন আমরা জনগণ আমাদের সাথে নেই, জনগণ আমাদের সাথে আছে বিদায় বাংলাদেশের সিংহভাগ জনগণ। আমি যদি বলি 95% জনগণ ভোট অর্জন করেছে, তারা ভোটের প্রতি অনীহা, ভোট দিতে যায়নি। তাদেরকে শত চেষ্টা করে, রাষ্ট্রীয় প্রেশার প্রয়োগ করে, সুযোগ সুবিধা যেগুলি জনগণ রাষ্ট্রের কাছ থেকে প্রাপ্য, সেইগুলি পর্যন্ত বন্ধের হুমকি দিয়েও কিন্তু কেন্দ্রে নেওয়া যায়নি। তার মানে হচ্ছে জনগণও আছে, তারা আন্দোলন করছে। একটা জিনিস সত্য
যে আপনাদেরকে এখনো পর্যন্ত গণ আন্দোলনে ক্ষমতা থেকে নামানো যায়নি। এটা সত্য। যে প্রক্রিয়ায় আপনারা আছেন সেই প্রক্রিয়াটা নিধনের প্রক্রিয়া, দমনের প্রক্রিয়া, এটারও অবসান হবে। এদেশের মানুষ সেটাও করে ছাড়বে। আরেকটা জিনিস আমি বলছিলাম যে বর্জনের কথা বলছি, আমরা দেখেন 18 নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু কোনোভাবেই আপনাদের গ্রহণযোগ্য নির্বাচনের পথে আনা যায়নি। 66% আসনে আগের রাত্রে ভোট করে ফেলেছেন, শত শত কেন্দ্রে শতভাগ ভোট পড়ে। এগুলো কি আগে জানছেন না পরে জানছেন? এই যে গল্পগুলো বলেন, এই যে আগে জানবো কেন? আপনি শোনেন, আপনাকে যদি তাইও বলি তাও আমি ব্যাখ্যা দিই। নির্বাচনের দিন কেন্দ্রের আগে কাছে যাওয়া কোনো সিভিলিয়ানের কাজ না, আপনি জানেন। সেখানে থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এবং ওই কেন্দ্রে আপনি যদি আগের রাত্রে ভোট দেবেন জানে কে? নির্বাচনে ভোট গ্রহণের কর্মকর্তারা আওয়ামী লীগের বন্ধুরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা যৌথ বাহিনী করে আগের রাত্রে ভোট দিয়েছেন, দেখবে কে? তারপরে টিআইবি যে গবেষণা করেছে তারা বলে দিয়েছে 66% কেন্দ্রে আগের রাত্রে ভোট হয়েছে। শত শত কেন্দ্রে শতভাগ ভোট নির্বাচন কমিশনের ফলাফলের মধ্যে রয়েছে দাদা। আপনি হাজার হাজার কেন্দ্রে 95 থেকে 99.9% ভোট, আমি বলছি একাদশ সংসদের কথা বলছি, সেখানে নির্বাচন কমিশনের ফলাফলের মধ্যে এটা আছে। এটা কি ইলেকশন? আমরা এই জন্য বলছি যে নির্বাচন ব্যবস্থাপনা আপনাদের গিরিপে চলে গেছে, আপনাদের একটা জনভীতি কাজ করছে। আমার বক্তব্য হচ্ছে যে রাজনীতিতে ফিরে আসতে হবে আপনাদের। যদি ফিরে আসেন জনগণ ভুলে যাবে, ক্ষমা করে দেবে। আমরা নিগৃহীত হয়েছি, নির্যাতিত হয়েছে, আমরাও ভুলে যাব, ক্ষমা করে দেব। কিন্তু আপনাকে রাজনীতিতে আসতে হবে। যে প্রক্রিয়ায় নির্বাচন করছেন এটা প্রহসন, এটা জনরায়ের প্রতিফলন না, এটার অবসান ঘটাতে হবে, এবং এটা অবসান ঘটানোর নেতৃত্ব আমরা দিচ্ছি, দিয়ে ছাড়বো। ক্ষমতার বাইরে আপনাদেরকে যেতে হবে, জনরায়ের ভিত্তিতে ক্ষমতায় আসতে হবে। যে প্রক্রিয়ায় ক্ষমতায় আছেন স্বস্তির না, গর্বের না। এটা আওয়ামী লীগের মতো এক সময়কার স্বীকৃত একটা রাজনৈতিক দলের জন্য প্রযোজ্য না, কিন্তু আপনারা ফ্যাসিবাদী কায়েম করে ক্ষমতার লোভে আজকে এই প্রক্রিয়া নিয়ে আসছেন। শুধু সেইটা নয়, শুধু বিএনপির সাথে পারেননি, অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দলগুলি 75 একবার নিষিদ্ধ করেছিলেন, আর এখন জাতীয় পার্টির মতো তৃতীয় বৃহত্তর রাজনৈতিক দল সেটাকেও বিভাজন করে, নিয়ন্ত্রণ করে, গৃহপালিত করে কেবলমাত্র রাজনীতিতে রাখছেন এবং পার্লামেন্টে রাখছেন। এইটা কোনো রাজনৈতিক চর্চা হতে পারে না, যেটা আওয়ামী লীগ করছে, সরকার করছে। সেখানে আমার আপত্তি রয়েছে এবং সেখানে আমার বিরোধিতা রয়েছে। আরেকটা কথা আমি বলতে চাই, সেটা হলো দাদা যিনি কি একটা বিষয় বলছিলেন যে নির্বাচনকালীন যে সরকারের কথা। হ্যাঁ, স্থানীয় সরকার নির্বাচন এটা ঠিক আছে, যে সরকার ক্ষমতায় থাকে তার অধীনে স্থানীয় সরকার নির্বাচন হয়, কিন্তু আপত্তিটা হচ্ছে যে সরকারটি ক্ষমতায় আছে সে জনগণের প্রতিনিধিত্ব করছে না, জনরায়ের ভিত্তিতে না, অতএব তার অধীনে কোনো নির্বাচন হতেই পারে না। সে ক্ষমতায় থেকে কোনো নির্বাচন করলে, ইভেন রাষ্ট্র পরিচালনাও যদি করে, সেটা জনরায়ের ভিত্তিতে সরকার না। আর আপনি হয়তো বলবেন সাংবিধানিকভাবে না, অশুদ্ধ না, এটা আপনি বলবেন, কিন্তু সরকার কখনো সংবিধান দিয়ে হয় না, জনরায়ের ভিত্তিতে হয়। সেই জায়গায় আওয়ামী লীগের এই দেশ পরিচালনা বলেন আর এই নির্বাচনের আয়োজন বলেন, সেগুলিও প্রশ্নবিদ্ধ জাতির কাছে, যার জন্য জাতি নির্বাচন বর্জন করে, আর রাজনৈতিক দল হিসেবে যারা ভোটাররা যে নির্বাচন বর্জন করে সেই নির্বাচনে থাকার কোনো প্রয়োজন আমরা মনে করি না। শেখ রবিউল আলম, আমি আপনার কাছে আবার আসবো। ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, যেটি শেখ রবিউল আলম বললেন যে জনভীতি রয়েছে আওয়ামী লীগের এবং তাদের রাজনীতিতে ফিরে আসতে হবে, এটা ওনাদের কল্পনা, ওনারা এটা করেন, মনে করে যে এটা একটা সত্যি কথা, কিন্তু মানুষ তো এটা স্বীকার করে না। এখন কত কথাই উনি বলছে, দমন নিধন। জিয়ার আমলে কী করতেন? আপনার কতটুকু বয়স তখন? দমন নিধন দেখছেন? সেকেন্ডে সেকেন্ডে মানুষের মৃত্যুদণ্ড দিছে। আমার মতে একটা গ্রামীণ কর্মী 3টা বছর অন্যায়ভাবে জিয়াউর রহমান আটকে রেখেছে। দমন নিধনের কি দেখছেন? কিছুই দেখেন না। আপনাদের তো সম্মান বাড়ছে, এই যে কেসে থেকে বাইরেছে, সম্মান বাড়ছে, একটু মনে হয় একটা অর্নামেন্ট করে নামছেন, জেল থেকে আসছেন, যত ভালো আসা যাওয়া করেন, ঘর দেখেন, বাড়ি দেখেন, বউ দেখেন, পোলাপান দেখেন। আমরা তো কিছু দেখাই নাই জিয়াউর রহমান। 3টা বছর, 75-76 প্রথম দিকে ধরছে, 78 বেরিয়েছি। তো এগুলো তো আপনারা মনে নাই আপনাদের, আপনার সাথে যা এখান থেকে এখন শিখিয়ে দেয় এগুলোই বলেন, শিখবেন আপনি ইতিহাসের কাছ থেকে। আপনি তো যখন রাজনীতি করেন, আপনাকে টোটাল এই দেশে স্বাধীনতার পর আপনার জিয়াউর রহমান কীভাবে এই পার্টিটা গঠন করছে, কাদেরকে নিয়ে পার্টি করছে, কী নীতির মাধ্যমে সে দেশটা চালাইছে, এগুলো আপনাকে জানতে হবে। এবং আপনার দলটাই এই দেশে গণতন্ত্রকে সর্বনাশ করছে। জাতির পিতাকে হত্যা করার পরে আর থাকে গণতন্ত্র, গণতন্ত্র আর তো রইল না, তখন তো সামরিক শাসনরাষ্ট্র। এবং তিনি আস্তে আস্তে এমন কৌশলে, জিয়াউর রহমান কিন্তু খুব কৌশলী লোক ছিল, উনি মুস্তাকের দিয়ে সব আকাম করাইয়া তারপরে মুস্তাকেরে বেরিয়ে দিল। এই তো জিনিসটা তো উনি সব করছে, কারণ ওনার আমলেই এই যে আপনার বঙ্গবন্ধুর হত্যার বিচার করা যাবে না এই আইনটা পাশ হইল, ইন্ডেমনিটি। ওনার আমলেই সমস্ত অপরাধী যারা খুনি তাদেরকে পার্লামেন্টে আছে। এই জিয়াউর রহমান এইদেরকে
সম্মানের সঙ্গে বিদেশে চাকরি, দূতাবাসে চাকরি দিয়েছে, আজ পর্যন্ত সেই সমস্ত অনেক সেখানে বিদেশে এখনও আছে। এই কথাগুলো বলে তো রবিউল আলম সাহেব, আপনি তো এটা নগদের কথা বলতে চান, আপনাকে তো নিজেকে চিনতে হবে। আপনি নিজেকেই চিনেন না। আপনারা জিয়াউর রহমানকে গর্ব করেন, জিয়া কথা আপনারা পড়েন না, জিয়া কথা জানেন না, জিয়াকে স্টাডি করেন আপনারা? জিয়ার জীবন পড়ছেন? জিয়া কী কী করছে রাজনীতিতে, কী কী করে নাই? আমার কথা হচ্ছে যে একটা জাতীয়তাবাদী দল করেছে। কী জাতীয়তাবাদী দল? একটা তো জাতীয়তাবাদের ভিত্তিতে স্বাধীন হলো বাঙালি। আমরা বাঙালিদের জন্য ভিন্ন রাষ্ট্র চাই, কিন্তু পরবর্তীকালে প্যাচটা লাগাইলেও কিন্তু সেটা আমরাই নিষ্পত্তি করছি। সেখানে বলা হয়েছে যে আমরা জাতি হিসেবে বাঙালি, কিন্তু অ্যাজ সিটিজেন উই আর বাংলাদেশি। তো বাঙালি আর বাংলাদেশের মধ্যে কোনো ডিফারেন্স নেই। তো সেখানে এই সমস্ত আপনার দেখেন, এই যে নির্বাচন বর্জন করতে করতে কী হয়, এই সুপ্রিম কোর্ট বার, দেখে যে সুপ্রিম কোর্ট বারে কিন্তু সুন্দর নির্বাচন হয়েছে। ভোট গণনার সময় একটা ঘটনা ঘটছে, সেটাকে আমরা কেউ সাপোর্ট করি, এবং এটা বিএনপিও সাপোর্ট করে না। আজকে সেই খোকন একটা ডেডিকেটেড নেতা, বিএনপির জয়েন্ট সেক্রেটারি, মূল পার্টি, তারা আজকে বহিষ্কার করে দেয়। কেন? তুমি নির্বাচনে জিতলা কেন? নির্বাচনে কেন জিতলা? এইটা একটা অপরাধ। আর এখন যারা বিএনপি যারা নির্বাচন তারা কেন দাঁড়াইলা, এখনও বসো না কেন? এগুলো কোনো পলিটিক্স? এটা হলো যে এরকম করে করে একটা অবস্থা তৈরি করতে চায় যে গভর্নমেন্ট ঠিকমতো নির্বাচন করে না। গভর্নমেন্ট শেখ হাসিনা আছে বলেই আজকে গণতান্ত্রিক ধারা অব্যাহত। আর শেখ হাসিনা না থাকলে কি ছিল এই দেশে, আমরা সবাইকে চিনি। কারণ আমরা এখন জিয়াকেও চিনি, এরশাদকেও চিনি। জিয়ার সঙ্গে আপনাদের কী সম্পর্ক ছিল, এরশাদের সঙ্গে আপনাদের কী সম্পর্ক, এগুলো তো মানুষ জানে। এবং এই যে 29টা বছর এই দেশটাকে সামরিক বুটের নিচে রাখছেন আপনারা। আপনারা বড় বড় কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন। আপনাদের জীবনে তো গণতন্ত্রই নেই, আপনার দলেও গণতন্ত্র নেই। আপনি দলের নেতা নির্বাচিত গণতন্ত্র, আপনাদের কোনো কনফিডেন্স আছে? আর আপনারা গণতন্ত্র মানেন? আপনি তো গণতন্ত্রই মানেন না। যেখানে গণতন্ত্রে আপনাদের বলা আছে যে কোনো দুর্নীতিগ্রস্ত লোক বা সাজাপ্রাপ্ত হলে সে দল করতে পারবেন না, আপনারা সেই দলের 2জন লোকের সেভাবে নেতা বানাই রেখে আপনার গণতান্ত্রিক দল। আপনারা আজ পর্যন্ত আপনারা এই যে জ্বালাও পোড়াও, দমন নিধন যেটা আপনি বলছেন, সেটা আপনার ব্যাপারে প্রযোজ্য হবে। আপনারা মানুষকে এই 13, 14, 15, 3টা বছর এদেশে মানুষকে আপনারা জ্বালিয়ে পুড়ে হত্যা করছেন খালেদা জিয়ার নেতৃত্বে। এবং সেই খালেদা জিয়ার অবরোধ এখনও কিন্তু আছে। অফিসিয়ালি কিন্তু এখন পর্যন্ত বিএনপি থেকে বলে নাই যে আমরা সেই অবরোধটা প্রত্যাহার করছি, কিন্তু করে নাই। এরপরে আপনার এই যে নগদে আপনার রেলগাড়ি পড়াইলেন, বাস পড়াইলেন, মানুষ মারলেন, এরপরে দমন নিধন। আর কি দমন নিধন? তো কিচ্ছু না। গেলেন আর আইলেন, গেলেন আর আইলেন। আপনার জেলে গেছিলেন, গেলেন আর আইলেন, কী হয়েছে? অসুবিধা কি? কিছু অলঙ্কার পরে আসছে যে আমি একটা জেল খাটা নেতা। এই জেল খাটার কোনো দাম আছে? আমাদের জেল খাটাইছে জিয়াউর রহমান, এরশাদও 1 বছর খাটাইছে আমারে, ডিটেনশন দিয়ে 30 পাস, 1টা বছর, এরশাদ 1 বছর, জিয়ার 3 বছর। আর আইয়ুব খানের আমরা তো খাটছি। এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা যে কথাগুলো গল্পগুলো বলেন, এই সমস্ত শিক্ষিত লোক আপনাদের মানুষ অনেক আস্থা রাখে। আপনি বিএনপির মধ্যে একজন ভালো টকিং পাওয়ার আপনার বেশি, কিন্তু আপনি যদি এরকম মিথ্যা চর্চা করেন তাহলে তো শেখ সাহেবটা ভালো হবে না। আপনারা সত্য কথাগুলো বলেন। সমস্ত গণ্ডগোল এই দেশের রাজনীতিতে সমস্ত দায় দায়িত্ব আপনাদের। সম্বন্ধে আমি আপনার কাছে আবার আসবো। ফখরুল ইমাম, আমরা যেটি শুনছিলাম আওয়ামী লীগ বিএনপির যে অবস্থান, তাতে গণতন্ত্র, ভোটাধিকার, নির্বাচন সব কিছুই কি আরও গভীর সংকটের দিকে যাচ্ছে কিনা? সবগুলোই তো সংকটের দিকে যাচ্ছে। অর্থনীতি থেকে আরম্ভ করে রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, এগুলো তো যাচ্ছেই। এখন দুটো জিনিস বলি। রুবেল ইসলাম বলছে যে ওনারা কি ভাগ বটার রাজনীতি চায় না, কিন্তু ওনারা জোট করে। জোট অর্থই হচ্ছে যে আমি একসঙ্গে যাব, একসঙ্গে সবাই। তা আমরা তো আওয়ামী লীগের সঙ্গে জোট করেছিলাম, এটা তো অন্যায় কিছু না। হঠাৎ করে পছন্দ না হলে এমন একটা ওয়ার্ড করা উচিত নয়। আরেকটা জিনিস, 95% মানুষ ওনাদের পক্ষে, আমি মানলাম। তা লিডারশিপ, আপনাদের লিডারশিপটা কোথায়? 95% মানুষ 7ই জানুয়ারি বলে দিল যে আমরা সব বিএনপির সঙ্গে আছি, মানলাম। কিন্তু ব্যর্থতা তাহলে নেতৃত্বে আপনি তো কিছুই করতে পারলেন না। 100% মানুষ তো আপনি পাবেন না। 95% মানুষ, আমি মাঝে মাঝে শুনি যে 95% মানে 5% ভোট দিয়েছে আর 95 ভোট দেয় না। তার মিনস 95% হইল আপনার বিএনপি সমর্থক। এটা যদি হয় তাহলে আসছে 7ই জানুয়ারি ভোট হয়েছে, 3 মাসে এরকম কেন? আমরা তো দেখেছি আরও এই দেশে তো আন্দোলন একটা হয়নি। মুক্তিযুদ্ধ থেকে আরম্ভ করে সেই 69-এর আন্দোলন, মুক্তিযুদ্ধের আন্দোলন, ছাত্রদের আন্দোলন, ঢাকা ইউনিভার্সিটির আন্দোলন, এই আন্দোলনের তো আমরা দেখেছি সব সচক্ষে দেখা। এত লাগে না
60%-এর উপরেই যদি আপনার থাকে তাহলেই আপনার সরকারের পতন হওয়ার কথা। যাই হোক, সেটা ওনারা বলেছেন, সেটা আলাদা কথা। তা আমি যেটা মনে করি যে আসলেও এই অবস্থায় রাজনীতির যেটা আমরা অ্যাডভোকেসি করি, গণতন্ত্র আমরা অ্যাডভোকেসি করি, তো গণতন্ত্রের রাজনীতির মধ্যে নির্বাচনটা নিয়ে এখন একটা প্রবলেম হচ্ছে। অনেকগুলো ফ্র্যাকশন আছে গণতন্ত্রের, যে দেশে আপনার অর্থনীতি কী অবস্থায় চলবে, দেশের সামাজিক অবস্থাটা কী হবে, গণতন্ত্রের কোন পর্যায়ে সামাজিক অবস্থায় যাবে, কিন্তু এগুলো সবই নির্ধারিত হবে নির্বাচিত একটা সরকার। নির্বাচনটা নিয়ে এখানে তো আমি আগেও বলেছি, নির্বাচনটা নিয়ে যদি আপনি বর্জন করে থাকেন তাহলে আর কতবার করবেন? সেই 14তে করলেন না, 1800 কিছু করলেন, করে আবার 12টার সময় বললেন যে নির্বাচন সঠিক হয় নাই, 12টা পর্যন্ত বলা হলো যে নির্বাচন হয়েছে, তারপরে এক এক সিটে 4 জন করে 5 জন করে দিলেন। খালি একজনের উপরে দোষ চাপালে তো হবে না। আপনি 5 জন করে দিলেন এক সিটে, তারপরে তাকে কনফার্ম করবেন ডে অফ নির্বাচন, তাহলে কি নির্বাচনটা সে করবে? সে তো প্রার্থী হিসাবে তো নির্বাচন করতে পারবে না। তো লাস্ট ডেতে আপনি যেদিন প্রতীক বরাদ্দ হবে সেদিন একটা চিঠি দিলেন যে 1 জন প্রতীক আর 4 জন, এই যে তফসিল ঘোষণা আরম্ভ করতে গিয়ে এই প্রতীক বরাদ্দ, এটা লম্বা সময়। এই লম্বা সময়ে আমি নির্বাচনের জন্য প্রস্তুতি হইলাম না, আর প্রতীক বরাদ্দ থেকে মাত্র 2 সপ্তাহ সময় থাকে নির্বাচনের। এইটা তো চিন্তা করতে হবে আপনাকে। হ্যাঁ, আমিও মনে করি যে বাংলাদেশে নির্বাচনের একটা প্রবলেমস আছে, এটা তো অস্বীকার করি না। আমরা এই নির্বাচনে যে আমরা বলতে পেরেছি যে না, আমরা গৃহপালিত একটা স্ট্যাটাস দিয়েছে আমার চেয়ারম্যান, কিন্তু সাহস করে দিয়েছে, নির্বাচনের বিরুদ্ধে কথা বলেছে। না নির্বাচন করে আমরা কিভাবে বলি? এখন যদি আমরা কথা বললেও দোষ, না বললেও দোষ, আমাদের কথা হলো যে আমরা গণতান্ত্রিক চর্চা করব এদেশে, কারণ মানুষ কিনে তো বসবাস করি আমরা। আমাদের এখানে 300 সিট আমরা নমিনেশন দিয়েছিলাম, কন্ট্রোল করতে পারি নাই, মানুষের আস্থা হারিয়েছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। অল্প কিছু সংখ্যক নিয়ে আমাদের ইয়েতে গেছেন, ওই সংসদে গেছে। সংসদে যাওয়ার পরও তো আমাদের চেয়ারম্যান অনেক রকম কথা বলতেছেন, তাতে ফিল হয় যে ওনার কথা উনি বলেছেন, জনগণ যা বুঝবে বুঝার নিয়েছে। কিন্তু নির্বাচন তো আমরা বর্জন করি নাই, করবও না, ভবিষ্যতেও করব না, কারণ নির্বাচনটা করতেই হবে। নির্বাচনটা আসলে গণতন্ত্র, আগেও বলেছি আমি, জট বাঁধা চুলের মতো, যতবার আচড়াবেন ততবারই এটা সোজা হয়ে আসবে। সুতরাং একমাত্র প্রক্রিয়া নির্বাচন। আপনি হ্যাঁ নির্বাচন নিয়ে কথা বলতে পারেন যে নির্বাচন আমি চাই না, নির্বাচন আমি ফ্রান্সের মতো চাই, নির্বাচন ইটালির মতো চাই, পার্টিসিপেটরি নির্বাচন চাই, সেগুলোতে অনেক চুরি কম হয়, ভোট ডাকাতি হয় না, ভোট বাক্স আমি চুরি করে নিয়ে যেতে পারি না, এরকম ধরনের নির্বাচন পদ্ধতি অনেক আছে। আমরাও একটা দিয়েছি, আমরা অ্যাডভোকেসি করেছি নির্বাচন পদ্ধতি পার্টিসিপেটরি যেটা বলে। তো সুতরাং এদিকে না আসলে, আপনি নির্বাচন পদ্ধতি না বদলাইলে আপনার এখানে আর বাংলাদেশের সুষ্ঠু নির্বাচন হওয়া আমরা যেটা চাই, যেভাবে চাই, এ খুব মুশকিলের ব্যাপার। আর লাস্টলি হলো যে দেখেন আপনি আজকে অর্থনীতি, এখন নির্বাচন নিয়ে আর কত কথা বলবো, নির্বাচন তো গেছেই। এখন দেশের জরুরি অবস্থা হলো অর্থনীতি। এখন যে ঋণটা সরকার করেছে, এই কথাগুলো কিন্তু আমরা বলি এই জন্যে, দেশের ভালোর জন্য বলি। সরকার ঋণ নিয়েছে, ঋণের পয়সা কিন্তু ঋণ নিয়ে শোধ করতে হচ্ছে। 1 নম্বর চাপ বাড়ছে। আপনি দেখেন ওয়ার্ল্ড ব্যাংকের মিটিংয়ে আপনার অর্থমন্ত্রী গেল, গভর্নর সাহেব গেল, কিন্তু মিটিংয়ের দিন ওনারা উপস্থিত হলেন না। শরীর অসুস্থতার কথা বলে ওনারা দুইজনে কেউ মিটিং গেলেন না, সচিব সাহেব মিটিং গেলেন। অথচ আগে আমরা যে অর্থমন্ত্রী দেখেছি আব্দুল আল মাহমুদ, প্রত্যেকটা, উনি তো অনেক বয়স্ক লোক ছিলেন, কিন্তু উনি এইসব গুরুত্বপূর্ণ মিটিংয়ে উনি উপস্থিত থাকতেন। কারণ এইখানে হয় কি, ফেসটা আপনার ওইখানে যখন আপনি ওয়ার্ল্ড ব্যাংকের সঙ্গে কিংবা মনিটারি এজেন্সির সঙ্গে যখন আপনি কথা বলবেন, নেগোশিয়েট করবেন, সেইখানে ওরা দেখতে চায় যে আপনার রিপ্রেজেন্টেশনটা কীরকম, আপনি কি বলতে চান দেশের জন্য। 100 বিলিয়নস আমাদের হচ্ছে আপনার ঋণ। তো সেই ঋণকে আমি কিভাবে চালাবো, আমি ফেস করব না, আমি ফেসই করলাম না সেখানে। আর এখানে আমি করলাম কি, আপনার ওই আমাদের তো এখন তো মানে মুদ্রাস্ফীতি হয়েছে না, ইনফ্লেশন, সবকিছুর দাম বেড়ে গিয়েছে। মুদ্রানীতি, সবাই বলতেছে যে মুদ্রানীতির জন্য এটা হয়েছে। তো মুদ্রানীতিতে আপনি এখানে কতগুলো জিনিস করা যাবে না। একটা হলো টাকা ছাপানো যাবে না, 2 নম্বর হলো এক্সপোর্ট বাড়াইতে হবে, 3 নম্বর হলো রেমিটেন্স বাড়াইতে হবে, আর যেটা সবচেয়ে বড় কথা সেটা হলো আপনার কারেন্সি সোয়াপ করতে হবে।
মানে এখন আপনি মনে করেন $100 দাম এখন 115 টাকা, বাইরে 120 টাকা, ব্যাংক বিক্রি করে 15 টাকা, আর যদি সোয়াপিং করেন তাহলে এটা হয়ে যাবে 130 টাকা। সোয়াপিং করলেও 130 টাকা হোক 140 টাকা হোক, সেটা আপনার মুক্তবাজার অর্থনীতিতে, এখন যে মুক্তবাজার অর্থনীতিটা আপনার করতেছেন সেটার কিন্তু একটা হালে। নির্বাচন, গণতন্ত্র, সুশাসন অনেক কিছুই আলোচনা হলো। আপনার মনে হয় যে এই সংকট থেকে উত্তরণের উপায় কি, বা বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি বা ক্ষমতাসীন দলের যে অবস্থান, সেখানে কি পরিবর্তন দরকার? বিএনপি বা নীতিতে কোনো পরিবর্তন দরকার কিনা, নেতৃত্বের পরিবর্তন আছে কিনা? নেতৃত্ব তো বিএনপি সঠিকই আছে। বিএনপি ধরেন এই 17 বছর প্রতিকূল অবস্থায় জনস্বার্থ বিবেচনা করে আন্দোলন সংগ্রাম করে নেতৃত্ব দিচ্ছে। কোনো ঘাটতি দেখেছেন কিনা আমি জানি না। ফখরুল ভাই বললেন যে লিডারশিপ 95% থাকলে কেন সফল হলো না? সফল তো হয়েছে। 95% লোককে যদি এই 15 বছর ধরে শাসিত একটা সরকারের বিপক্ষে অবস্থান নেওয়াতে পারেন, এর চেয়ে সফল নেতৃত্ব আছে নাকি আপনি আমাকে বলেন? এই যে 95% জনমত আপনি ধরে রেখেছেন বা সৃষ্টি করেছেন, তার মানে সফল নেতৃত্ব। হ্যাঁ, এটা ঠিক। আমি এর আগেও বলেছি যে একটা দানবীয় প্রকৃতির সরকার আওয়ামী নামেও তাকে ক্ষমতার বাইরে নেওয়া যায়নি গণ আন্দোলনের মাধ্যমে, এটা ট্রু, আমি বলেছি। কিন্তু এটা আপনাকে মাথায় রাখতে হবে, সরকার যে প্রক্রিয়ায় রাষ্ট্রযন্ত্রর ব্যবহার করে নিধনের আশ্রয় নিয়েছে সেটা একটা সময় সাপেক্ষ মাত্র। বিএনপি তো রণভঙ্গ দেয়নি, বিএনপি তো আত্মসমর্পণ করে ভাগবাটোরায় যায়নি। বিএনপি জনস্বার্থ বিবেচনা করে রাজনীতি তো করছে, সর্বোচ্চ স্যাক্রিফাইস করছে এই দলের নেতা কর্মীরা, তাই তো? নিশ্চয়ই সফলতা আসবে, অবশ্যই আসবে। জাতীয় পার্টি ধরেন অ্যালায়েন্স করেছে, তারপর তো ভেঙে যাচ্ছে, আমরা তো আর ভাঙিনি, আমরা তো ঐক্যবদ্ধ আছি। ফখরুল ভাই জানা বোঝা মানুষ, হয়তো সবসময় বিএনপির জিনিসগুলি ওনার নজরে কম আসেন কিনা আমি জানি না। বলল যে আমরা তো বলিনি কখনো, কিসের কথা বলিনি? আমরা কিন্তু রাষ্ট্র বিনির্মাণের জন্য, ফখরুল ভাই আপনি যেমন প্রাদেশিক সরকারের কথা বলছেন, আমরা রাষ্ট্র বিনির্মাণের 27 দফা কর্মসূচি দিয়েছিলাম এই নির্বাচনের আগেই। দেখবেন সেখানে কিন্তু সাংবিধানিক সংস্কার রয়েছে, পার্লামেন্টের কিছু সংস্কার রয়েছে। জানে না ভাই, না না জানবে না, কেউ জানে না। এটা দাদা আপনাকে জানানো যাবে না, ফখরুল ভাইকে জানানো যাবে না। আপনারা দুজন জানার জন্য এই পৃথিবীতে আসেন নাই আমাদের ব্যাপার জানার জন্য। ওই দায়িত্ব তো আপনারা যেটা জানার জন্য আসছেন, আপনার বিএনপি ওই দায়িত্বটা আপনার না, ওই দায়িত্ব পার্লামেন্টের। আপনারা আওয়ামী আদর্শ ধারণ করার জন্য আসছেন, সেটা করেন। উনি পার্লামেন্টে আসবেন না, পার্টির আদর্শ ধারণ করার জন্য আসছে, উনি ধারণ করুক। আমাদের এটা 27 দফা দাবি যেটা, এবং কমিটমেন্ট জনগণের প্রতি, এটা প্রকাশ্য সব মানুষ জানে না। না আপনি জানবেন না, সবাই জানে। আপনার জানার দরকার নাই, আপনি জিজ্ঞাসা করেন। সবাই জানে না, এটা আপনি কি করে জানেন? কেউ জানে না, আপনি জানেন না, এটা আপনার না জানার একটা, এটা একটা এই যে আপনাদের কারণ হতে পারে। বামপন্থীরা আছে, আপনি সময় নষ্ট করেন না, আপনি সময় নষ্ট শুনেন না, ভালো হবে। আমার শুনতে হবে না, আপনি শুনেন। আপনার সময় আপনি যখন বলবেন আমি শুনবো, মনোযোগ সহকারে শুনি। হয়তো জানেন না, কিন্তু আমরা কিন্তু দিয়েছি 27 দফা, এবং সেখানে সবকিছুই ছিল পুরা রাষ্ট্র নির্মাণে, এবং একটা জনগণের সরকারের যে দায়বদ্ধতা থাকে তার সঠিক চিত্র আমরা তুলে ধরেছিলাম। প্রাদেশিক সরকারের কথাও আমরা বলেছিলাম, আপনি মনে হয় নিশ্চয়ই একমত হবেন। আরেকটা কথা উনি বললেন, দাদা বলে ফেললেন, অপ্রাসঙ্গিক বিষয়টা নিয়ে আসলেন। জিয়াউর রহমান গণতন্ত্র হত্যা করেছিলেন। আরে ভাই, গণতন্ত্র তো হত্যা বঙ্গবন্ধু বেঁচে থাকতেই 4th সংশোধনীর মাধ্যমে হয়ে গিয়েছে, হয়ে গেছে না? আপনারা থাকতেই করেছেন, এবং আপনাদের প্রথম সরকারই করেছে স্বাধীনতার পরে। জিয়াউর রহমানের ক্ষমতায় এসে আরও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিল। বাকশাল থেকে আওয়ামী লীগ হওয়ার সুযোগ হয়েছিল, এটা তো প্রতিষ্ঠিত। বঙ্গবন্ধু নির্মমভাবে নিহত হওয়ার পর, অনাকাঙ্ক্ষিত, যেটা রাজনীতির জন্য একটা বড় ক্ষতি, অস্বীকার কেউ করে না, কিন্তু তারপরেও তো প্রথমে মুস্তাক, তারপর বিচারপতি সায়েম, আওয়ামী আদর্শের লোকজনই 15-2 বছর ক্ষমতায় ছিলেন। এই যে বঙ্গবন্ধুর খুনিরা 3রা নভেম্বর রাত্রে সপরিবারে 17 জন যারা জড়িত ছিল থাইল্যান্ডে কাদের সময় চলে গিয়েছে। তখন খালেদ মুশারফ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, শাফায়াত জামিল নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। অলরেডি মুস্তাক ক্ষমতার থেকে চলে গিয়ে বিচারপতি সায়েমের আপনার রাষ্ট্রপতি হওয়ার সিদ্ধান্ত হয়ে গিয়েছে। 6 নভেম্বর রাষ্ট্রপতি হিসাবে সায়েম সাহেব শপথ নিয়েছে। রাত্রেই চলে গেলেন 10:30টার সময় ফ্লাইটে ব্যাংককে চলে গেলেন 17 জন বঙ্গবন্ধুর হত্যার খুনিরা। কার সময়? আপনাদের সময়। ইন্ডিমিনিটি অধ্যাদেশ মুস্তাক জারি করেছে 26 সেপ্টেম্বর। আপনারা আইন পাস করেছেন, আপনারা তো জারি করছেন। শেষ করব আজকে আপনি আলোচনা। যদি অধ্যাদেশ জারি করতে পারেন, এটাকে আর পার্লামেন্ট যদি সেটাকে বৈধ মনে করে থাকে, সেটা আমাদের কেন দেন? মনে করাইছেন জিয়াউর কেন রহমান মুস্তাক করলো সেটা বলছেন একবারও। জবরদস্তি করে করছে। কেন মুস্তাক করেছিল? এই যে ইন্ডিমিনিটি অধ্যাদেশ জারি করলো মুস্তাক, তার জন্য দায়ী করেছেন। মানুষকে ভুল ইতিহাস জানাবেন না। না না সঠিক, আমি যা বলছি তো সঠিক। 26 সেপ্টেম্বর মুস্তাক ইন্ডিমিনিটি অধ্যাদেশ জারি করেছে। মার্শাল ল মুস্তাক দিয়েছে 20 আগস্ট।
পরবর্তীতে বিচারপতি সাহেব এসে পরিপূর্ণ মার্শাল ল দিয়েছে। আপনি মুস্তাকের মার্শাল লতে সংবিধান অব্যাহত রেখেছিল, যার জন্য ভাইস প্রেসিডেন্ট আবার প্রেসিডেন্ট হতে পারে, ওইটা বুঝে বিচারপতি সাহেব এসে পূর্ণাঙ্গ মার্শাল ল দিয়েছে। দুইজনই আওয়ামী আদর্শের সাথে যুক্ত ছিল, এগুলি বাংলাদেশের প্রতিষ্ঠিত রবিউল আলম আলোচনা ইতিহাস, এগুলি জেনে কথা বলতে হবে। তো রবিউল ভাই আলোচনা শেষ করব। গণতন্ত্র আমরা হত্যা করিনি, উন্মুক্ত করেছি, হত্যা আপনারা করেছিলেন। ওই একই আদর্শ নিয়ে, একই লক্ষ্য নিয়ে এখন আবার রাষ্ট্র পরিচালনা করছেন। শেখ রবিউল আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, একটা গল্পটা আমি একটু বলতেই হয়। ওটা একটা প্রচার করে যে জিয়াউর রহমান গণতন্ত্র দিছে, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে গণতন্ত্র ছড়াই দিয়েছে। আপনার বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে মোস্তাকি অর্ডিন্যান্সের মাধ্যমে আপনার ওই যে ওয়ান পার্টি সিস্টেম ওইটা বাদ দিয়ে দিল, অর্থাৎ ওই চতুর্থ সংসদে বাদ দিল। তা জিয়া করলো কি? জিয়া কি করছে দেশের জন্য? এমন কিছু উল্লেখযোগ্য জিয়া রহমান করে নাই যেটা এই দেশের জাতি মনে রাখবে। আপনারা সেটা গলাবাজি করে বললে হবে না। তো ওই সময় থেকেই তো মোস্তাকি তো এইটাকে তখনই তো ফ্রি হয়ে গেল। জিয়াউর রহমান কী করলো? বরং জিয়াউর রহমান ওই সময়টায় কুপ্রস্তাব নিয়ে ঘুরিয়া 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 বাংলাদেশের বহু রাজনৈতিক দল ওরা ডাইকে হালুয়া রুটি খাওয়াইয়া সব লগে লগে রেখে 18 দফা করে টুরিয়া, অনেকগুলো দল ছিল কিন্তু চিটাগাঙে গেল। চিটাগাঙে হঠাৎ করে বললো যে আজ থেকে আর 18 দফা নাই, আজ থেকে অন্য কোনো রাজনীতি নাই, একমাত্র বিএনপি। মানে টোটাল রাজনীতির সঙ্গে বেইমানি করছে সে, টোটাল। তৎকালীন সময়ে যারা ওনাকে সাপোর্টও করছে তাদেরকে খাই বলেছে, তাদের অস্তিত্ব নেই। কতগুলো পার্টিতে হত্যা করছে এইটা উনি জানে। এবং এই যে আপনার ইসের এইভাবে তো তারা টোটাল জিনিসগুলোই তো নষ্ট করছে। তারা এদেশের স্বাভাবিক অবস্থাটাকে নষ্ট করছে। এরপরে যখন সেয়ানে চললো, জিয়ার ক্ষমতা আসলো, জিয়ার বিরুদ্ধে কারা লাগছিল? জিয়ার হত্যা করছে কারা? জিয়াকে কারা হত্যা করছে জানেন উনি? কেন জিয়া নিহত হইলেন? নিশ্চয়ই জানেন না। জিয়াকে যেমন উপর ওঠেন, জিয়ার ওইগুলো বলতে হবে আপনাকে। আমি দেখেন এই যে আপনার উপজেলা নির্বাচনের কথাটা শুরু করছেন। উপজেলা কিন্তু আপনার বঙ্গবন্ধু যে গভর্নর করছিলেন জেলায় জেলায়, ওইটার একটা নকল করিয়া এসে সাহেব একটু নিচে দিয়ে আবার উপজেলায় একটা অন্য একটা পরিষদ গঠন করলেন। ভালো কথা, কিন্তু ওনারা কিন্তু সেটা বাদ দিয়ে দিয়েছিলেন। বিএনপি কিন্তু সেটা বাদ দিয়েছিল। তখন আবার নেত্রী বলে যে ন, এই উপজেলাকে বাদ দেওয়া যাওয়া। তখন আমি এমপি, আমরাই সেটা পাশ করে যাওয়ার যে না, উপজেলা সিস্টেম থাকবে। কেন থাকবে? যেহেতু এটা ভালো। তা আমরা তো সেটা করছি। কিন্তু আপনারা তো এগুলো এখন ইতিহাস জানেন না, এগুলো তো বলেন না। বরং এখানে গণতান্ত্রিক ধারাটাকে, স্থানীয় পরিষদ নির্বাচনে গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার জন্য শেখ হাসিনার যে অবদান, সেটা তো আর কারো নাই, এখন কেউ বলতে পারবে না। আপনারা উপজেলায় ভেঙে দিচ্ছেন, আপনারা বিএনপি উপজেলায় রাখবে না। এগুলো আপনারা বলবেন না, একটু শুনবেন না। তো শুনবেন, বলবেন, তাহলে না কলপটা পরিষ্কার হবে। এটি দাঁড়ায় যে উপজেলা চায় না দেখেই তারা নির্বাচন। নিশ্চয়ই তারা তো উপজেলার বিরুদ্ধে, নীতিগতভাবে তারা বিরুদ্ধে, তারা দেশের সংবিধানের বিরুদ্ধে, তারা স্বাধীনতা চিন্তা চেতনার বিরুদ্ধে, তারা উপজেলার বিরুদ্ধে, তারা গণতন্ত্রের বিরুদ্ধে। এদের কাজই তো এটা। বিএনপি তো সমস্ত গণ্ডগোল এই দেশে আজকে যে অচল অবস্থা, ওনাদের কথায় এটা যা কিছু এদের দুঃখ বেদনা সব দায়িত্ব জিয়াউর রহমানের এবং তার পার্টি, তথাকথিত পার্টি। সে তো পার্টি ফরমেশন করতে পারে না, কোন অধিকার বলে করছে সে পার্টি? তার পার্টিকে তো অ্যাপিলেট ডিভিশন বাতিল করে দিয়েছে এবং তার টোটাল কার্যকলাপ অবৈধ ঘোষণা করছে। এমনকি সে রায়ে বলা আছে জিয়াকে প্রেসিডেন্ট বলা যাবে না। উনি তো নির্বাচিত প্রেসিডেন্ট না, এবং ও তো নেন নাই। কি আপনি দেন? আল্লাহর হুকুম, বিনা শপথে দেশের রাষ্ট্রপতি। তারপরে যখন বসে যে রাষ্ট্রপতি বলা যাবে না, তখন মারা যাওয়ার পর শহীদ রাষ্ট্রপতি লাগাই লিছে, নামে শহীদ রাষ্ট্রপতি। এগুলা এত প্রতারণার রাজনীতি বিএনপি করছে দেশে, এগুলা সময়ের ব্যবধানে মানুষ ভুলে গেছে। আমাদের একটু একটু মনে আছে, আমরা বলি, কিন্তু ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আলোচনা শেষ করতে চাই। ফখরুল ইমাম, আমরা উপজেলা নিয়ে কথা বলছিলাম। উপজেলা যেটি সম্প্রদায়ের একটি বড় অভিযোগ যে বিএনপি এটা চায়ই না, সে কারণে তারা আসবেই বা কেন নির্বাচন। হ্যাঁ, আমাদের সংবিধানে 11 ওখানে বলা আছে যে প্রত্যেকটা স্তরে নির্বাচিত প্রতিনিধি দ্বারা পরিচালিত হবে। ইউনিয়ন পরিষদ নির্বাচিত, মেম্বাররা নির্বাচিত। মাঝখানে উপজেলা জেলা পরিষদ ছিল না, এটা আমরা করেছি। উপজেলা জেলা পরিষদ আমরা করেছি, এবং এটা উপজেলা কিন্তু আমরা যেটা করেছিলাম সেই স্ট্যাটাসে নাই। আমাদের সময় উপজেলাকে আরও বেশি কার্যকর ছিল। আচ্ছা, এখানে একটা কথা বলে নিই আমি, ফোর্থ অ্যামেন্ডমেন্টের কথা উনি বলেছেন। আসলে ফোর্থ অ্যামেন্ডমেন্ট হলো এটা কোনো রাজনীতি না, এটা ইকোনমিক প্রোগ্রাম। যখন দেশটা, তখন আপনি খেয়াল আছে, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক করাপশনের উপরে এত ক্ষিপ্ত ছিলেন, সে বলেছেন যে আমার কম্বলটা কই, এই কথাও বলেছেন, এবং বলেছেন চাটার দল চেটে নিয়ে যাচ্ছে। এই যে ইকোনমিক রিফর্ম,
উনি বলছেন 3 বছর আমি কিছু তোমাদের দিতে পারবো না। এই কথা বলে উনি এই ইকোনমিক রিফর্মের জন্য বাকশালটা গঠন করেছিলেন। এটা অনলি ফর 3 ইয়ার্স। এটা ভুল বুঝলে চলবে না। এটা ভুল বুঝবে কেন? এটা যে আপনি আপনি অন্য রাজনৈতিক দল নিষিদ্ধ করেছিলেন, তার মানে রাজনৈতিক না, 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 কোনো দলে নিষিদ্ধ করে নাই। এগুলো কেন বলেন? তোতাপাকির মতো। স্পষ্ট আছে। কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা হয় না। অন্য কোন রাজনৈতিক দল রাজনীতি করতে পারবে না, স্পষ্ট আছে। একটা মঞ্চে আছে। না না, ইকোনমিক ফোরাম, এটা ইকোনমিক ফোরাম ইকোনমিকের জন্য এটা বাকশাল পরিপূর্ণ ইকোনমিক ফোরামের মধ্যে না। জিয়ার দল করে না, জিয়া কে আপনি বুঝতে পারেন ওরকম কেউ তা বোঝে না, কেউ তা তোমরা বলে না। জিয়াকে স্টাডি করে না, জিয়াকে চেনে না। না 3 বছর 3 বছর পরে উনি বলছেন 3 হুই বছর জিয়া, হোয়াট ইজ জিয়া? ওটা জানে সেটা। জিয়াই হচ্ছে প্রাণ এই এদেশের বাকশাল থেকে সাধারণ নিয়ে- মানুষের প্রাণ, স্বনির্ভর বাংলাদেশ, বহুদলীয় গণতন্ত্র, আর এটা আপনাদের সেটাই হলো কোনো- জিয়া। আপনাদের কোনো ক্রেডিট নাই। ওটা ওই অর্ডিন্যান্সটা মোস্তাক বাতিল করে তো দিয়েছে। যাই হোক, লাস্ট আপনার কোনো আপনাদের কোনো ক্রেডিট নেই। আমরা ব্যাপারটা হলো যে এটা তো আজকে তো 16টা সংশোধনী হয়েছে। 16টা হয়েছে না? 16টা প্রথম থেকে আরম্ভ করে 16টা সংশোধনী হয়েছে। তো এই 16টা সংশোধনী সবই তো জনগণের পক্ষেই হয়েছে। বিএনপির আমলেও হয়েছে। বিএনপির আমলে একটা সংশোধনী হয়েছে, জাতীয় পার্টির আমলে 2টা সংশোধনী হয়েছে, আর বাকিগুলাই আওয়ামী লীগের আমলেই হয়েছে। তো সুতরাং এই সংশোধনীগুলোতে 16তম বিএনপি দুইটা করছে। হয়েছে, বিএনপি দ্বাদশ এবং ত্রয়োদশ ত্রয়োদশ। দুটোই করেছে। হতে পারে, হ্যাঁ। 91-তে 2টা হয়েছে আপনাদের। প্রেসিডেন্ট থেকে প্রধানমন্ত্রী শাসিত সরকার, সংসদীয় সরকার, আর একটি তত্ত্বাবধায়ক সরকার। হ্যাঁ, দুটোই এই হয়েছে, দুটি বিএনপি দুটো খালেদা জিয়া সরকার। দ্বাদশ এবং ত্রয়োদশ। এই যে তত্ত্বাবধায়ক এই যে সরকার তো ওটা সংবিধান- খাইয়ে ফেলাইলো। সংবিধান পরিবর্তন করতে পারবেন একমাত্র আপনি পার্লামেন্টে যদি আসেন, পার্লামেন্টে জনগণের রায় নিয়ে যদি আসেন। সংবিধানে যদি ত্রুটি বিচ্যুতি থাকে, এটা তো বলা যাবে না সংবিধান এটাই সবচেয়ে উত্তম সংবিধান, তা তো বলা যাবে না। সময়ে সময়ে সংবিধান আচ্ছা ইমাম ভাই, পরিবর্তিত এই হয়েছে। যে তত্ত্বাবধায়ক সরকারটা খাই ফেলাইলো বিএনপি, সেটা আপনারা বলবেন না? হ্যাঁ, সিস্টেমটা খাই ফেলাইলো। হ্যাঁ হ্যাঁ, আপনি সংবিধান থেকে বাতিল করে দিলেন, কে পার্লামেন্টে বাতিল? সংশোধন করে দিলেন, আপনারা খেয়ে তো ফেললো নষ্ট বিএনপি। করে ফেললেন। দেখেন, আপনাকে একটা আপনারা কথা কোনো বলি, কথা রাখেন নাই। বাংলাদেশে 3টে বড় জনগণের কাছে সংশোধনী দেওয়া করেছে। কোনো ওয়াদা বিএনপি তিনটেই রাখে নাই। নিজের স্বার্থে করেছে, দলের স্বার্থে করেছে। চতুর্থ সংশোধনী দেখেন, পঞ্চদশ সংশোধনী তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, কোনো ওয়াদা রাখে নাই। বাতিল করে নিজেদের অধীনে যেহেতু নির্বাচন রাজনীতি করে না, তাদের এবং কোনো জনগণের ওয়াদা নাই। ভোটাধিকার হরণ করেছে। তাদের কোনো ষোড়শ commitment নাই। সংশোধনী যেটা করেছে, ইমপিচমেন্টের ক্ষমতা, সেটাও দলের স্বার্থে করেছে, নিজেদের স্বার্থে করেছে। কেয়ারটেকার আর গভর্নমেন্টটা বিএনপি যে কোনটা করেছে, খাই ফেলাইলো বিএনপি। জনগণের স্বার্থে করেছে। এই- না, এই- এই- 15 খাইয়েই ফেললো। যেটা 15 সেটা অ্যাজ পার হাইকোর্টের সুপ্রিম কোর্টের একটা রায় ছিল। না না, পূর্ণাঙ্গ রায়ের আগেই করে ফেলেছে সংবিধান। আরে এটা বানানো কথা পূর্ণাঙ্গ বলেন। রায়ের আগেই, ওইটা বললে দিতেছে। পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ রায় রায় প্রকাশ পাই তার আগেই করে ফেলেছে। রায় একই কথা বলছে, এক ছিল। পৃষ্ঠা রায় বলছে। একই কথা না, একই পূর্ণাঙ্গ কথা না। রায় একই আর কথা। থাকবে এভাবে কেন? দেখলে হবে না ফখরুল ভাই, আপনি তো এভাবে রাখলেন দেখলে হবে না। ফখরুল ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হাতে সময় নেই, আপনারা তো রাখলেন আলোচনা না। শেষ করব। রিয়াজউদ্দিনের আপনারা ধীরেন্দ্র caretaker দেবনাথ বানাবেন। শম্ভু এবং শেখ রবিউল অসৎ আলম, উদ্দেশ্যে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।